এখানে উপস্থিত কংগ্রেস, উপস্থিত বামফ্রন্টের শরিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ, উপস্থিত পথ চলতি মানুষ, আগামী 19 তারিখ এই এলাকার মানুষ তারা সকলে মিলে আগামী 5 বছরের ভালো থাকা, মন্দ থাকা, বেঁচে থাকা, না বেঁচে থাকার ইত্যাদি যাদের উপর আমাদের নির্ভর করে আসে, তাতে আমাদের মাথার উপর ছাতা ধরবেন বলে আমরা যাকে ঠিক করি যে আগামী 5 বছর আমার যে কোনো যন্ত্রণায় আমার মাথার উপর ছাতা ধরবেন, যে সেই সাংসদকে নির্বাচন করার জন্য আগামী 19 তারিখ সকাল সকাল আমরা ভোট কেন্দ্রে যাব। ভোটটা কিসের ভিত্তিতে হবে আসলে? এই যে 19 তারিখ আপনিও ভোট দিতে যাবেন, আমিও ভোট দিতে যাব, পাড়ার তৃণমূলের নেতাও ভোট দিতে যাবে, বিজেপির নেতাও ভোট দিতে যাবে। আসলে কিসের ভিত্তিতে ভোট হবে? লড়াইটা মূলত এখানে। লড়াইটা কেন? কারণ আমরা একরকম কথা বলছি যে ভোট তো হবে, কেউ ভোটে জিতবে, কেউ ভোটে হারবে, কিন্তু লড়াইয়ের যে ইস্যু, যেটা লড়াইয়ের এজেন্ডা, যেটা কি নিয়ে চর্চা হবে নির্বাচনের 7 দিন আগে ময়নাগুড়িতে, জলপাইগুড়িতে, মালবাজারে, চালসাতে, মেটালিতে, ক্রান্তিতে, কি নিয়ে চর্চা হবে? আসলে চর্চাটা কি নিয়ে হবে? কে হেলিকপ্টারে চড়ে গেল আর কে গেল না সেই নিয়ে চর্চা হবে? ছোটবেলায়, আমার ছোটবেলায় কেন, আমার জন্মের আগের সিনেমা আমি ছোটবেলায় দেখেছিলাম। অপুর সংসার যখন দেখেছিলাম তখন সেই দিদি তার বাচ্চা ভাইটাকে বলেছিল যে আমার জ্বর কমলে একবার রেলগাড়ি দেখতে নিয়ে যাবি। রেলগাড়ির একটা দেখার মতো জিনিস ছিল তখন, রেলগাড়ি দেখতে যাওয়ার শখ ছিল। সময় এগিয়েছে, এখন হেলিকপ্টার দেখার শখ আছে বহু মানুষ। আমিও যখন বক্তা বলছিলেন আমিও দেখছিলাম যে হেলিকপ্টারটা উড়ে যাচ্ছেন, আমার রাজ্যের শাসক দলের নেতা উড়ে যাচ্ছেন ওই হেলিকপ্টারে। হেলিকপ্টারে গিয়ে তো কোথাও একটা নামলে, এমনি হেলিকপ্টার ভাড়া করেছেন চুরির টাকায়, হেলিপ্যাড বানিয়েছেন চুরির টাকায়। চুরির টাকা মানে আমার আপনার মাথার ঘাম পায়ে ফেলা রোজগার করা টাকা, সেটা বড় কথা নয়। চোর তোরে সকলে নেতারা। যদি কেউ চোর না থাকেন এখনো সময় আছে, আহ্বানও আছে। রাস্তার ওই পারে চোরেরা রয়েছে, ওপার থেকে এপারে এসে দাঁড়ান, এই বাংলার মানুষকে বুঝিয়ে দিন যে হ্যাঁ আপনার ভুল হয়েছিল, আপনি কোনো একটা মোহতে কিছুতে চলে গেছিলেন ওই রাজনৈতিক দলে, কিন্তু আর নয়, মোহভঙ্গ হচ্ছে, চলে আসুন। ওই আমরা দেখছি তো সুজনের ওখানে প্রচারে, সায়ন ব্যানার্জির ওখানে প্রচারে, অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এসে হাত মিলিয়ে যাচ্ছেন যে বাবা ভুল হয়ে গেছে, সময় আছে। কিন্তু ওই যে রাজনৈতিক দলের নেতা হেলিকপ্টারে যাচ্ছেন, কোন রাজনৈতিক দলের নেতা দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ থেকে উড়ে উড়ে আসছেন এখানে প্রচারে। আমার দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় যতগুলো মিটিং করছেন, গোটা দেশে অতগুলো মিটিং করছেন না। আলোচনা কি হচ্ছে, দাবি দেওয়া কি হচ্ছে, চাহিদা কি হচ্ছে? গত 12 বছর ধরে তৃণমূল এখানে রাজ্য চালাচ্ছে, গত 10 বছর ধরে বিজেপি এখানে দেশ চালাচ্ছে। এই 10 বছর আর 12 বছরে আসলে আমার আপনার কি কাজ হয়েছে, এইটাই তো চর্চা হতে হবে। আগামী 5 বছর যে ওরা ক্ষমতায় থাকবে বলে দাবি করছে, সেই আগামী 5 বছরে আপনার আমার বাড়ির ছেলে মেয়েদের জন্য ওরা কি কাজের ব্যবস্থা করে দেবে, এটাই তো আলোচনা হতে হবে। জিনিসপত্রের দাম কি হবে এই নিয়ে আলোচনা হতে হবে তো না। বিজেপির আলোচনার এজেন্ডা হচ্ছে ধর্ম, জাত ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। খুব ভালো, অসুবিধা। ওদের 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 মতো রাজনীতি, আমাদের আমাদের মতো রাজনীতি। কি বলছে ওরা? ধর্ম জাতের আলোচনায় কি বলেছিল যখন আগেরবার নির্বাচন লড়তে এসেছিল 2019 সালে? বিজেপির নেতারা বলেছিলেন নাগরিকত্ব সংশোধনী আইন হবে না, কে নাগরিক আর কে নাগরিক না ওরা ঠিক করবে। এত বড় আস্পর্ধা, এত বড় ক্ষমতা যে ওরা ঠিক করে দেবেন কে নাগরিক আর কে নাগরিক নয়। এত বছর ধরে ভোট দিয়ে আসছে যে মানুষ, এত বছর ধরে নিজের অধিকারে এই বাংলায় বসবাস করে আসছে যে মানুষ, সে বিজেপি ঠিক করে দেবে কে মানুষ আর কে মানুষ নয়, কে ভোটার আর কে ভোটার নয়, কে নাগরিক আর কে নাগরিক নয়। আমরা বিজেপির নেতাদের বলছি আসন ক্ষমতা থাকলে এই রাস্তার মোড়ে দাঁড়িয়ে একটা নামকে আপনি বাদ দিয়ে দেখান যে নাগরিক থাকতে পারবেন না। এখানে বামপন্থী রাজনীতির লোকেরা, এখানে কংগ্রেসের লোকেরা যৌথভাবে দাঁড়িয়ে রয়েছে, একটা মানুষকে এইখানে নামের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না, একজন মানুষকেও নাগরিক থেকে শরণার্থী করে দেওয়া যাবে না, যতক্ষণ অব্দি বামপন্থীরা, যতক্ষণ অব্দি সাধারণ যুক্তিবাদী মানুষ এই রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছে। একজনকেও পারবে না। লড়াইটা তো কথাটা তো হয়েছিল 19 সালে, আবার 24 সালে এখন ভোটের আগে এসে দাঁড়িয়েছে যে নাগরিকত্ব সংশোধনী আইন ইত্যাদি চালু হবে। ওদের এক মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বনগায়, উনি বলেছেন যে আমি নিজেই তো অ্যাপ্লাই করব, তাহলে আপনাদের অ্যাপ্লাই করতে কি অসুবিধা আছে?
কে অ্যাপ্লাই করবেন? কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী মানে গতবার উনি সাংসদ হয়েছেন, মানুষের ভোটে জিতে সাংসদ হয়েছেন 19-এ। সাংসদ হয়েছেন মানে যখন সাংসদের প্রার্থীপদ মনোনয়ন দিতে গেছেন তখন ওনাকে মুচলেখা দিতে হয়েছিল, তখন ওনাকে লিখে দিতে হয়েছিল যে আমি ভারতবর্ষের নাগরিক, আমি ভারতবর্ষের এই ভোটে লড়তে চাই, আমি আমার সম্পত্তি, আমার বউয়ের সম্পত্তি ইত্যাদি ইত্যাদি দাখিল করছি। তাহলে যে লোক বিজেপির নেতা নিজে ভারতবর্ষের নাগরিক নয়, ও 2019 সালে ভারতবর্ষের কেন্দ্রীয় এই সংসদ নির্বাচনে, লোকসভা নির্বাচনে কি করে অংশগ্রহণ করলো, এই প্রশ্নের উত্তর বিজেপির নেতারা দিতে পারবেন কি? আমার ধারণা পারবেন না, পারবেন না। ধর্মের খেলা হবে, জাতের খেলা হবে। চারিদিকে বিজেপি এই বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে ধর্ম জাতপাত কোনো ব্যাপার না, যতক্ষণ আমরা আছি আমরা বাঁচাবো। একা বিজেপি বলছে না, একা বিজেপি বলছে না। শোলে সিনেমা দেখেছিলেন সবাই? শোলে সিনেমায় জেলার সামনে ডায়লগ ছিল, আধে ইধার যাও আধে উধার যাও, বাকি মেরে পিছে আও। বিজেপি আর তৃণমূল আসলে একসাথে এই ধর্ম জাতের খেলাটা খেলছে। আপনার মনে থাকবে, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি ভোট না দিতে পারি কিন্তু আমার মুখ্যমন্ত্রী তো, আপনি ভোট না দিতে পারেন আপনার মুখ্যমন্ত্রী তো। এ রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দিষ্ট ধর্ম জাতের ভাগাভাগির খেলায় নিজে মাইকের সামনে বলেছিলেন একটি নির্দিষ্ট জাত সম্পর্কে, যে কোনো দুধ দেয় তার লাঠি খেতে হবে। কার সম্পর্কে বলছেন? নাগরিক, এই পশ্চিমবাংলার নাগরিক, এই ভারতবর্ষের নাগরিকদের সম্পর্কে বলছেন যে যে কোনো দুধ দেয় তার লাঠি খেতে হবে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের সম্পর্কে এই ভাবনা তৈরি করছে। আর উল্টো দিকে বিজেপি, ওরা বলছে আমরা অমুক ধর্মকে বাঁচিয়ে নেব। আরে এটা সেই ভারতবর্ষ, গোটা পৃথিবীতে যে 6টা ধর্ম পালন মানুষ করেন, নিজের নিজের পছন্দ মতো ধর্মাচরণ করেন, তার মধ্যে 4টে ধর্ম জন্ম নিয়েছিল এই ভারতবর্ষে। এটা সেই ভারতবর্ষ, বিজেপি চেনে না এই ভারতবর্ষকে। এটা সেই ভারতবর্ষ যেখানে হাজার হাজার বছর ধরে আপনি আপনার ধর্ম পালন করছেন, আমি আমার ধর্ম পালন করছি। 2000, 5000, 7000, 10,000 বছর ধরে এক একটা ধর্ম ভারতবর্ষের মাটিতে জন্মেছে, বড় হয়েছে, ফুলে ফেটে উঠেছে। কেউ কোনোদিন কাউকে আক্রমণ করতে চায়নি। আজকে বিজেপি আর তৃণমূল আসার পর এ বলছে আমি অমুক ধর্মকে বাঁচিয়ে নেব, ও বলছে আমি তমুক ধর্মকে বাঁচিয়ে নেব। ধর্মকে বাঁচাবে না ওরা, ধর্ম নিয়ে ব্যবসা করবে, ব্যবসা। যদি ধর্মকে বাঁচানোর ব্যাপার হতো, তাহলে যদি বিজেপির কথা মতো ধর্মীয় আচারটাই মূল হিসেবে ধরা হতো ভারতবর্ষে, তাহলে আপনি যখন কাল সকালে বাজার করতে যাবেন, আপনার কথা তো ছেড়ে দিন, আপনি তো সাধারণ মানুষ। বিজেপির যে এই এলাকার নেতা, আরএসএস এর যে এলাকার নেতা এই গেরুয়া ঝান্ডা লাগাচ্ছেন খুব মন দিয়ে, সেই ভদ্রলোক যখন আগামীকাল সকালে বাজার করতে যাবেন, সজনে ডাঁটা কেনার সময়, পালং শাক কেনার সময়, কাতলা মাছ কেনার সময়, দোকানদারকে ওর ধর্ম, ওর জাতটা জিজ্ঞেস করবে যে দাদা আপনি কোন ধরনের লোক আসলে, তাহলে আসলে সজনে ডাঁটার দামটা ঠিক করে আমি বলবো। আপনি অমুক ধর্মের হলে তমুক দাম, অমুক ধর্মের হলে অমুক দাম, তাই হবে? হবে না। এই এলাকার তৃণমূলের মাতব্বর যখন কালকে সকালবেলা গ্যাস বুক করতে যাবেন, তখন কি ওপার থেকে ওই যে ফোনে আজকাল গ্যাস বুকিং হয়, ফোন করলে ওপার থেকে যিনি ফোনটা ধরবেন তিনি কি এই কথাটা বলবেন যে দাদা কোন জায়গার লোক আপনি, তাহলে গ্যাসের দামটা আমি একটু কমিয়ে বলতে পারি? এরকম হয় কখনো? কোনোদিন ভারতবর্ষে হয়েছে না, এখনো তাই হবে না। আসলে ওই ধর্মটা, ওই জাতটা ওরা ব্যবহার করে মানুষের মধ্যে একটা উত্তেজনা তৈরি করার জন্য, একটা আনচান তৈরি করার জন্য। কেন উত্তেজনা তৈরির চেষ্টা করে? উত্তেজনা তৈরির চেষ্টা করে এই কারণে যে ওরা আসলে মানুষকে ঘোড়ার ঠুলি পরিয়ে রাখতে চায়। ঠুলি কি জিনিস জানেন? কলকাতার লোকেরা জানে। কলকাতায় রোববার বিকেলে ঘুরতে যাওয়ার জন্য, প্রেমিক প্রেমিকাদের জন্য বিশেষত, কলকাতার রাস্তায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশে ঘোড়ার গাড়ি পাওয়া যায়। অনেক প্রেমিক প্রেমিকা তাদের রোববার বিকেলবেলা করে ঘুরতে যায়। সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশের ঘোড়ার গাড়ির ঘোড়া যাতে ঠিকমতো রাস্তায় চলে, তার জন্য ঘোড়ার দুটো চোখের সামনে দুটো মোটা কাগজ লাগিয়ে দেওয়া হয়, ওটাকে বলে ঠুলি। ঘোড়া নিজে ডান দিক বাদিক করতে পারবে না, পিছন থেকে চাবুকের বাড়ি পড়বে। ডান দিকে চাবুকের বাড়ি পড়লে ঘোড়াকে বাদিকে যেতে হবে, বাদিকে চাবুকের বাড়ি পড়লে ঘোড়াকে ডান দিকে যেতে হবে। গোটা ভারতবর্ষের মানুষকে, গোটা পশ্চিম বাংলার মানুষকে বিজেপি তৃণমূল আসলে ওই ঠুলিটা পরিয়ে রাখতে চাইছে, যাতে অন্যদিকে আপনার নজর না যায়। কোন দিকে? যখনই আপনার অন্যদিকে নজর যাবে, আপনি বিজেপির নেতাদের কাছে বলবেন যে বাবা ভোটটা তো পরে হবে, 14 সালে যে তোমরা ভোটে জিতলে,
ভোটে জেতার আগে যে ইশতেহারটা তোমরা বের করেছিলে, সেই ইশতেহারে বিজেপির নেতা নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে ভোটে জিতলে প্রতি বছর 2 কোটি বেকারের কাজ হবে। 2 কোটি। শুধু একা দাদাকে বললে হবে না, দাদা দিদি দাঁড়িপাল্লার দুপারে এমন ভাবে রয়েছে, আপনি একে বলতে গেলে ও পালিয়ে যাবে, একে বলতে গেলে ও পালিয়ে যাবে। 14 সালে মোদীর ঘোষণা ছিল 2 কোটি বেকারের চাকরি প্রতি বছর। 11 সালে দিদির ঘোষণা ছিল 2 লাখ বেকারের চাকরি প্রতি বছর। 11 বছর না কত বছর হলো? 13 নাকি? 13 দুগুণে 26 লাখ চাকরি, আর 10 বছর হলো দাদা, 10 দুগুণে 20 কোটি বেকার। তৃণমূলের নেতা যারা এই রাস্তা দিয়ে যাচ্ছেন তাদেরকে চ্যালেঞ্জ করে যাচ্ছে, চ্যালেঞ্জ। আপনার বাড়ির সামনে কালকে এরকম 5টা তৃণমূল করে এরকম ছেলেমেয়ের নাম হোর্ডিং এ টাঙিয়ে দেবেন, যারা গত 13 বছরের সরকারের আমলে, তৃণমূলের আমলে স্থায়ী সরকারি চাকরি পেয়েছে, স্থায়ী সরকারি চাকরি। বিজেপির নেতাকেও চ্যালেঞ্জ করছি, একা তৃণমূলকে বললে হবে না। বিজেপি না থাকলে তৃণমূলটা কবে ফুটো বেলুনের মতো উড়ে যেত। বিজেপির নেতাদেরকে চ্যালেঞ্জ করছি, আপনি আপনার বাড়ির সামনে ল্যাম্পপোস্টে 5টা এরকম বিজেপি করে ছেলেমেয়ের নাম ঝুলিয়ে দেবেন, যারা গত 10 বছরে আপনার সরকারের আমলে স্থায়ী সরকারি চাকরি পেয়েছে, স্থায়ী সরকারি চাকরি। ওইসব কন্ট্রাকচুয়াল নয়। আপনি বলুন বিজেপির নেতাকে, চ্যালেঞ্জ করে যাচ্ছে যে এই রাস্তায় দাঁড়িয়ে তর্ক হোক, কতক্ষণ হলে হোক, সারা রাত করে যেতে পারি। গত 10 বছরের সরকার বিজেপি চালিয়েছে। কয়লা শিল্প নতুন কাজ হয়নি, একটার পর একটা কয়লা খনি বেসরকারি আদানি আম্বানিদের হাতে বিক্রি করে দেওয়া হয়েছে, একটার পর একটা শিল্প। রেল, ভারতীয় রেলের 2019-এর পর কোনো নতুন রিক্রুটমেন্ট হয়নি। ওইখানে বুনিয়াদপুরে একটা রেলের মডেলের কারখানা হওয়ার কথা ছিল, হয়নি। ওইখানে রেলের গানম্যান হোক, রেলের টেকনিক্যাল পোস্ট হোক, নন টেকনিক্যাল পোস্টে লক্ষ লক্ষ শূন্য পদ রয়েছে, প্রতি বছর নিয়োগ হওয়ার কথা ছিল, হয়নি। এই যে পোস্ট অফিসগুলোতে নতুন নিয়োগ বন্ধ হয়ে গেছে। আর এত ছবি আমরা দেখি, নরেন্দ্র মোদীজির এত রকম পোজে এত রকম ছবি দেখি। নিজের ছবি দেখাতে ভালোবাসেন এমন একজন মানুষ অন্ধকারে কোন একটা টানেল উদ্বোধন করতে গেছেন, তার আগে ওর ফটোগ্রাফার ভেবে নিয়েছে যে অন্ধকারে তো সাহেবের ছবি উঠবে না, তাহলে ওই গাড়ির ডিকির সামনে, ডিকি না কি বলে, এটা বড়লোকদের গাড়ি, আমার মনে রাখাও মুশকিল, ওই গাড়ির সামনের সিটের ওই সামনেটায় একটা আলো ঝুলিয়ে দিয়েছে যাতে নরেন্দ্র মোদীর মুখটুকু দেখা যায়। এহেন নরেন্দ্র মোদীকে এই বিজেপির নেতারা এই এলাকায় কোনদিন একটা কারখানার ফিতে কাটছেন বলে কেউ ছবি দেখিয়ে দিয়ে যেতে পারবেন? মোদীকেও পারবেন না, দিদিকেও পারবেন না। দিদি অনেক কিছু উদ্বোধন করেন, মাটি ঘাটি আরো কি কি সব করেন আর কি, খেলা মেলা প্রচুর হয়, কিন্তু একটা চাকরি আপনাদের জন্য, একটা চাকরি আমাদের জন্য, স্থায়ী চাকরি যা আমার ভবিষ্যতে নিরাপত্তা দেবে, আমার ছেলে বউ বাচ্চা বাবা মাকে দুবেলা খাওয়ার গ্যারান্টি করবে, সেই রকম চাকরি গত 13 বছরের তৃণমূলের সরকার এই পশ্চিমবাংলায় একটা দিতে পারেনি। উল্টে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা খেয়ে নিয়েছে, লুট করে নিয়েছে কোটি কোটি টাকা। কে লুটল? আপনি তৃণমূল বিজেপি আলাদা করতে পারবেন না। এই কয়েক মাস আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মচারীদের 3000 ভুয়ো নিয়োগ, 3000 ভুয়ো নিয়োগ বাতিল হয়েছে বামপন্থী আন্দোলনের চাপে আর ওই কোর্টের নির্দেশে। 3000। এই 3000-এর যখন আমরা তালিকা দেখছি তখন দেখছি এই 3000 ভুয়ো নিয়োগের মধ্যে 396 জন এরকম আছেন যাদের বাড়ি পূর্ব মেদিনীপুরে, 290 জন এরকম আছেন যাদের বাড়ি পশ্চিম মেদিনীপুরে। 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা করে দিয়ে ওই 3000 লোক ভুয়ো চাকরি পেয়েছিল 2018 সালে, বাতিল হয়েছে কিছুদিন আগে। এবার আপনি বলুন তো দেখি, এবার এই ধারাটার 2018 সালে যতটুকু আমি জানি, 2018 সালে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে তৃণমূলের একটাই পোস্ট ছিল, তার নাম শুভেন্দু অধিকারী। বাকি সব ল্যাম্প পোস্ট ছিল কিনা আমি বলতে পারবো না, কিন্তু একটাই পোস্ট ছিল, তার নাম শুভেন্দু অধিকারী। তাহলে গত 10 বছর ধরে স্কুলের চাকরিতে, কলেজের চাকরিতে, কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের দুর্নীতিতে, রাজ্য সরকারি গ্রুপ ডির চাকরিতে পয়সা খেলেন যে শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী আজকে রাস্তা পাল্টে জামা পাল্টে ওপারে গিয়ে সৎ মানুষ সাজবে আর আমাদের ভোট নিয়ে চলে যাবে। পশ্চিমবাংলায় এই রাজনীতি হবে না। যতক্ষণ বামপন্থীরা আছে ততক্ষণ পশ্চিমবাংলায় এই রাজনীতি হবে না। শুভেন্দু অধিকারী এমনিতে বামেদের স্লোগান চুরি করছেন এখন। বামেদের দীর্ঘকাল আগে স্লোগান ছিল চোর ধরো জেলে ভরো, শুভেন্দু অধিকারী এখন জায়গায় জায়গায় বলে বেড়াচ্ছেন চোর ধরো জেলে ভরো। আমরা পাড়ার আরএসএস এর নেতাদের বলছি যে দাদা শুভেন্দু বাবুকে একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন যে চোর ধরে জেলে ভরার কাজ হবে, কিন্তু যখন হবে তখন শুভেন্দু বাবু জেলের বাইরে থাকবে না, ওকে শুদ্ধ ভোটা রাজনৈতিক দলটাকে, ওই সার্কাস পার্টিটাকে জেলের ভেতরে পড়তে হবে। এটা এই নির্বাচনের আগে বামপন্থীদের চ্যালেঞ্জ করছি আমরা।
শুভেন্দু অধিকারী বলুন, রাজীব ব্যানার্জি বলুন, যারা যারা আছেন সব তো তৃণমূলেই ছিলেন। এই শুভেন্দু অধিকারী, এই অভিষেক ব্যানার্জি 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় একসাথে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়ে এই ঘোষণা দিয়েছিলেন যে লাল ঝান্ডা করার লোক থাকবে না, লাল পার্টি করার লোক থাকবে না পাড়ায়। বলেছিলেন যে বুকে নাকি ব্যাজ নিয়ে ঘুরতে হবে, যে আমার বাবা আর বামপন্থী রাজনীতি করে না, আমার বাবা আর লাল পার্টি করবে না। শুভেন্দু অধিকারীকে গিয়ে কেউ বলে দিক যে এখনো অব্দি কোচবিহার থেকে কাকদ্বীপ অব্দি লাল ঝান্ডা এই রাস্তায় লড়াই করছে, আর শুভেন্দু অধিকারী ওই তৃণমূলের সঙ্গে থেকে কাশ্মীরে ফেলে দিয়ে নিজের রুটিরুজির জন্য, নিজের ক্ষমতার জন্য বিজেপির ঝান্ডা ধরে নিয়েছে। কে গ্যারান্টি করতে পারে? কে? এই যে তৃণমূল বিজেপির ক্যান্ডিডেট লিস্ট বেরিয়েছে, 11টা দলবদ্ধ লোক আছে, 11টা। কালকে তৃণমূল ছিল, আজ বিজেপি, কাল বিজেপি ছিল, আজ তৃণমূল। কে বলতে পারে এখানকার ভোটে কে যে জিতলো সে কালকে চলে যাবে না? কে গ্যারান্টি করবে? কে? কেউ পারবে না। কৃষ্ণ বললেনি কোন দলের এমএলএ, কার হয়ে ক্যান্ডিডেট হয়েছে এবার। তারপরে যে বালুরঘাটের বিপ্লব মিত্র, কি ভয়ঙ্কর বিপদে পড়েছিলেন। আমি বালুরঘাটের ওই বিপ্লব মিত্র মুখটা ভালো করে চিন্তাম, ফেসবুক করছি, একদিনের ওরকম ফেসবুক খুলতে খুলতে দেখেছি আরে দক্ষিণ দিনাজপুরে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে বিজেপি। আমি দেখি তো কি বলে, দেখছি এক ভদ্রলোক ওই বিজেপি জামা কাপড় পরে উনি বলছেন যে দক্ষিণ দিনাজপুর থেকে তৃণমূল দলটা উঠে যাবে, এত দুর্নীতি, মানুষ মেরে নেবে না, দলটা উঠে যাবে তৃণমূল। এলাম বাবা, বিরাট বক্তা তো বিজেপি, তো মুখটা মনে ছিল। এবার আমি দুদিন আগে দক্ষিণ দিনাজপুরে প্রোগ্রাম করতে গেছি, দেখছি ওই রকমই একটা দেখতে মুখ, তৃণমূলের সিম্বল ফিম্বল নিয়ে হাত জোর করে প্রণাম করছেন যে তৃণমূলের সিম্বলে ওনাকে ভোট দিতে হবে। আমি মাথা চুলকে ফেসবুক খুলে বার করেছি, দেখছি হ্যাঁ 2020 সালে যিনি বিজেপিতে গিয়েছিলেন 21 সালে তিনি আবার তৃণমূলে ফিরে এসে ক্যান্ডিডেট হয়ে গেছিলেন। ও কে কোন দিকে আছে ও আপনি আলাদা করতে পারবেন না। কিন্তু আলাদা আসলে করা যাবে সাধারণ মানুষকে, আলাদা আসলে করা যাবে গরিব খেটে খাওয়া মানুষকে। তৃণমূল বিজেপি আসলে চায় মানুষের মধ্যে ভাগ করতে, ধর্ম, জাত, পাত ইত্যাদি। আর আমরা বামপন্থা, আমরা লাল ঝান্ডা, কংগ্রেস সহযোগী, তৃণমূল বিজেপি বিরোধী দলের যে ঐক্য, তারা আসলে চাই, তারা আসলে মানি, বিশ্বাস করি যে পশ্চিম বাংলায়, এই ভারতবর্ষে আসলে মানুষের মধ্যে ভাগ আছে, আসলে মানুষের মধ্যে ভাগ আছে। দুটো ভাগ আছে মানুষের মধ্যে। এক, 99% মানুষ যারা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে খায়, খেটে খায়। আর 1% মানুষ যারা ওই 99% মানুষেরটা লুটে খায়। এই নির্বাচন আসলে ওই 1% লুটে খাওয়া মানুষের বিরুদ্ধে 99% খেটে খাওয়া মানুষের লড়াই। আপনাকে 19 তারিখ সকালবেলা ঠিক করতে হবে যে আপনি লুটে খাওয়াদের পক্ষে দাঁড়াবেন না খেটে খাওয়াদের পক্ষে দাঁড়াবেন। এর বাইরে আর রাজনীতির আলাদা কোনো কথা নেই তো। 2011-তে যখন তৃণমূল আসে, 2014-তে যখন বিজেপি আসে, বাজারে চালের দাম কত ছিল, বাজারে ডালের দাম কত ছিল, সরষের তেলের দাম কত ছিল, রান্নার গ্যাসের দাম কত ছিল? 10 বছর সরকার চলেছে, কত দাম হয়েছে জিনিসের? বিজেপির নেতারা উত্তর দেবেন না? শুধু ধর্ম, জাত এইসব চলবে? জিনিসপত্রের দাম কেন বাড়ছে? মুখ্যমন্ত্রী 2012 সালে একটা টাস্ক ফোর্স করে দিয়েছিলেন কলকাতায় যে জিনিসপত্রের আর দাম বাড়ানো যাবে না। আপনি বলুন, আপনি তৃণমূলের নেতা, আপনি বিজেপির নেতা, 2012 সালে আপনি চাল, ডাল, তেল, পেঁয়াজটা যে দামে পেতেন, 2016-তে যে দামে পেতেন, আজকে আপনি সেই দামে পাচ্ছেন না। কি ব্যবস্থা নিয়েছে সরকার? কি ব্যবস্থা নিয়েছে? কোথায় কাজের সুযোগ তৈরি হয়েছে? যখন বামেদের সরকার চলে যায় 2011, সেই 2011 সালে কোচবিহারের চকচকায় জুট পার্ক হওয়ার জন্য জমি রাখা ছিল, বামেদের সরকার রেখেছিল। শিলিগুড়িতে ভিডিওকনের কারখানার জন্য জমি রাখা ছিল, বামেদের সরকার রেখেছিল। রায়গঞ্জে এমস, বুনিয়াদপুরে রেলের কারখানা, রঘুনাথপুরে ইস্পাত শিল্প, কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, শালবনীতে জিন্দালের কারখানা, বামতলায় আইটি ইন্ডাস্ট্রি, কোনটা হয়েছে গত 13 বছরে? জবাব দিতে হবে না, জবাব দিতে হবে না। আর কোনটা হয়েছে গত 10 বছরের কেন্দ্রীয় সরকারের কাজে? কোথায় কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ পাচ্ছে? কোথায়? কোন যুবক ছেলেটা মেয়েটা? কেউ তালিকা দেখিয়ে জেনে দিতে পারবেন না। আর যা চাকরি হচ্ছে ওটা আসলে লুটের চাকরি হচ্ছে। এরকম কোন একটা জায়গা নেই যেখান থেকে তৃণমূলের নেতারা, বিজেপির নেতারাও পয়সা খায়নি। কিছুদিন আগে আমি আরেকটা জেলায় গেছিলাম, এই আশেপাশে, সেখানে আমাকে একজন দেখাতে নিয়ে গেল, দাদা দেখো 100 দিনের কাজের এই আবাস যোজনার ঘরটা কিরকম হয়ে গেছে। দেখছি কোনো মতে সরু সরু দুটো দেওয়াল তুলেছে, দেওয়াল এমন ল্যাংটা করছে, পড়েই যাবে বোধ হয়, পাতার উপর কোনো মতে একটা ছাউনি, একটা ঘর। আমি এদিক ওদিক দেখছি, আমি বলছি যে বাথরুমটা
বলছে পায়খানা তো তৃণমূল খেয়ে নিয়েছে। আমি বলছি যে গরু খায় জানি, কয়লা খায় জানি, বালি খায় জানি, চাকরিও খায় জানি, তাই বলে ওইটা খায় কি করে? বলছে না না, তুমি বুঝতে পারলে না, এই যার বাড়ি সে খুব মানে তেদর লোক আর তৃণমূলের দু ভাগে টাকা আসে তো 100 ওই আবাস যোজনা, সে যখন প্রথম টাকাটা এসছে তৃণমূলের নেতারা এসে বলে যে 20% দিতে হবে, সে বলে আমার হকের টাকা আমি পেয়েছি, তোমরা খেয়ে 20% দিবি। বলে যে ঠিক আছে, এটা দিলে না, যাও পায়খানাটা আমরা বুঝে দেবো। ফলে পায়খানার আসা চেকটা ওরা খেয়ে গিয়েছে, ওই টাকা আর ফেরত হচ্ছে না। এটা একটা দুটো ঘটনা নয়। ওই ভাদু শেখকে কে চিনত? কেউ চিনত না ভাদু শেখ। 18 সালে পঞ্চায়েত মেম্বার হয়েছিল বীরভূমে, 4 বছর পঞ্চায়েতের মেম্বার হয়েছিল, একটা গোটা টান 5 বছর চালাতে পারেনি। একটা স্বপ্নহলা বাড়ি, গোটা বাড়িটা বাচ্চা বাচ্চা ছেলেদের সহ তৃণমূলের নেতারা কুড়িয়ে মেরেছিল ভাদু শেখের বাড়িতে। কেন? কোন 75% বকরার গন্ডগোল ছিল ভাদু শেখের, আমরা জানি না। কিন্তু আগে যারা একটা বিড়ি ভাগে ভাগ করে খেত, একটা ভাঙা সাইকেলে চড়ত, একবার দুবার তৃণমূলের পঞ্চায়েত মেম্বার হয়ে, জেলা পরিষদ হয়ে, কি এমএলএ হয়ে, এমপি হয়ে, 7 মহলা বাড়ি, 14 মহলা বাড়ি, দামি দামি গাড়ি, ওই জনগণের পয়সা লুট করে হয়েছে। আর যতক্ষণ এই নির্বাচন চলছে, আমরা এমনি মুখে মুখে বলছি, তার মধ্যে যদি চোর চিটিং বাজরা ওই গরিবের লুট হওয়ার টাকা এলাকার জনগণকে আবার ফেরত দিয়ে জানতো ভালো, না হলে নির্বাচনের পর যেদিন পাবলিক রেগে যাবে, যেদিন পাবলিক খেপে যাবে, ওই চোর চোরটা চিটিংবাজদের বাড়ি ইট খুলে এনে বাজারে নিলাম করে গরিব মানুষের কাছে টাকা ফেরত দেওয়া হবে। এইটা লাল ঝান্ডার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমরা করেছি, কারণ এই চ্যালেঞ্জ আমরা করতে পারবো। কি ছিল আগের সরকারে? 34 বছরের সরকার নিয়ে তো অনেক কথা হচ্ছে, আসুন হয়ে যাক না চ্যালেঞ্জ। 34 বছরের সরকার মানে পশ্চিমবাংলা ধান উৎপাদনে প্রথম, 34 বছরের সরকার মানে পশ্চিমবাংলা মাছ উৎপাদনে প্রথম, এখন পশ্চিমবাংলার নারী নির্যাতনে প্রথম। 19 তারিখ ভোট দেওয়ার আগে আপনি ভেবে দেবেন আপনার বাড়ির বোনটা, সে যখন ওই আধো অন্ধকার রাস্তা দিয়ে, আধো অন্ধকার রাস্তা বলছি কেন, কারণ এখানে 6টা লাইট থাকার কথা, 3টে জ্বলছে, 3টে জ্বলছে না। ওখানেও কাঠমানি আছে কিনা আমি বলতে পারবো না, হয়তো 3টে লাইটেরই পয়সা পেয়েছিল, ফলে 3টে লাইট করেছে, বাকি 3টে খেয়ে গেছে। ফলে এই আধো অন্ধকার রাস্তায় ওইরকম একটা এবড়ো রাস্তা, কারণ রাস্তা পিচের জন্য যে টাকা এসেছিল ওই তো তৃণমূলের নেতা খেয়ে গেছে, বিজেপির নেতা খেয়ে গেছে। ওই আধো অন্ধকার রাস্তায়, ওই এবড়ো রাস্তায় আপনার বোনটা যখন সাইকেলে করে ফিরবে, তখন যখন ওকে দুষ্কৃতিকারীরা এইভাবে হাত ধরে টেনে নেবে, তখন ওর গায়ে ও তৃণমূল করে কি বিজেপি করে লেখা থাকবে না। সন্দেশখালীতে যারা নির্যাতিতা হলেন, তাদের রাজনীতি, তাদের ধর্ম, তাদের জাত কি ছিল আমরা জানি না। হাঁসখালিতে যারা নির্যাতিতা হলেন, তাদের ধর্ম, তাদের জাত কি ছিল আমরা জানি না। হাতরাসে যারা নির্যাতিতা হলেন, উন্নাওয়ে যারা নির্যাতিতা হলেন, বিলকিস বানু যে নির্যাতিতা হলেন, তার ধর্ম, তার জাত আমরা জানি না, আমাদের জানার দরকার নেই। আমরা শুধু জানতে এটা চাই যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, এবং আমার রাজ্যে মহিলারা সবচেয়ে আনসেফ অবস্থায় রয়েছেন, মহিলারা সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছেন এই পশ্চিমবাংলায়, গোটা ভারতবর্ষের মধ্যে। কাক বা বিড়াল যখন লুকিয়ে খাবার খায়, ও নিজের চোখটা বন্ধ করে না, ভাবে বোধহয় অন্যকে মুখে দেখতে পাচ্ছে না। তৃণমূলের অবস্থা হচ্ছে ওই রকম, যখন সন্দেশখালীতে ঘটনা ঘটে ও দেখতে পায় না, না না ওখানে কিছু ঘটে। আর বিজেপি যখন হাতরাসে ঘটনা ঘটে, যখন উন্নয়নের ঘটনা ঘটে, তখন আবার আমরা কিছু দেখিনি। ইলেকটোরাল বন্ডের ঘুষের দুর্নীতিটা যদি সামনে না আসতো, তাহলে তৃণমূল বিজেপি আরোই কিছু দেখতে পেত না। কি হয়েছে ইলেকটোরাল বন্ডের ঘুষে? আপনি আমি যে খারাপ ওষুধটা খেয়েছি, নিম্নমানের ওষুধ তৈরি করেছে জাইডাস, সিপলা, হেটেরোল্যাব, একটার পর একটা কোম্পানি নিম্নমানের ওষুধ তৈরি করেছে। আর সেই নিম্নমানের ওষুধ তৈরি করার ফলশ্রুতিতে তাদেরকে ওই এলাকার যে মহারাষ্ট্রের যে ড্রাগ কন্ট্রোল সংস্থা, তারা তাদেরকে চিঠি পাঠিয়েছিল যে তোমার ওষুধটা খারাপ, তুমি ওটা বাজারে বিক্রি করতে পারবে না। হেটেরোল্যাব তো করোনার ওষুধ নিম্নমানের বানিয়েছিল, যাতে ওকে বলেছিল ড্রাগ কন্ট্রোল যে তুমি ওষুধ বাজারে বিক্রি করতে পারবে না, তোমার এই ওষুধটা নিম্নমানের। যেদিন হেটেরোল্যাব ওই চিঠিটা পায়, শোকজের চিঠি পায়, পরের দিন গিয়ে ও 70 কোটি টাকা ইলেকটোরাল বন্ড মানে ঘুষ কিনে ওই টাকা বিজেপির অফিসে দিয়ে আসে। আর ওই করোনার ওষুধ আপনাকে আমাকে খেতে বাধ্য করা হয়েছে। 1040 দাম 2017 সালে যা ছিল, আজকে তার নেই। ওই প্রেশারের ওষুধ তেলমা, তার দাম 2019 সালে যা ছিল, আজকে তা নেই।
এত দাম বাড়ছে কেন? কারণ আমার আপনার পকেট থেকে যে টাকাটা বেরোচ্ছে ওই টাকাটা গিয়ে ঘুরপথে ওই কোম্পানিগুলো বিজেপিকে, তৃণমূলকে কোটি কোটি টাকা দিচ্ছে, আর সেই টাকার উপর নির্ভর করে কেউ হেলিকপ্টার চড়ছে। আপনার মাথার ঘাম তাই করে রোজগার করা পয়সায় হেলিকপ্টার চড়ছে বড় বড় মাতব্বররা। আচ্ছা, হেলিকপ্টার থেকে চা বাগান দেখা যায়? ওই যে চা বাগানের শ্রমিকরা বছরের পর বছর খেটে মরছে, ওই চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরির ব্যবস্থা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার কে করেছে গত 10 বছরে? কেউ করেনি। ওই চা বাগানের শ্রমিকরা যে এলাকায় থাকে ওই এলাকায় পাট্টা দেওয়ার ব্যবস্থা কেন করা হলো না কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে? এই প্রশ্নের জবাব তো 19 তারিখের আগে দিতে হবে। ওরা দিতে পারবে না, কারণ ওদের কাজ হচ্ছে পাট্টা কিনে নেওয়া। ওই সন্দেশখালিতে ওই যে নোনা জল ঢুকিয়ে দেওয়া যে জমিগুলো শাহজাহানরা কবজা করেছিল, ওই জমিগুলো ওই 34 বছরের বামেদের সরকার আসলে পাট্টা দিয়েছিল গরিব মানুষকে। কারণ 2004 সালে ইউপিএ 1 সরকারে 61টা সাংসদ পাওয়ার পরও বামপন্থীরা কোনো মন্ত্রিত্ব নিতে রাজি হয়নি, কোনো চেয়ার নিতে রাজি হয়নি, কোনো গদি নিতে রাজি হয়নি। বামপন্থীরা বলেছিল যদি দিতে হয় তাহলে 100 দিনের কাজের গ্যারান্টিটা দাও, যাতে গোটা পশ্চিম বাংলা, গোটা ভারতবর্ষের গরিব মানুষ দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে পারে। এইটাই তো লাল ঝান্ডা, এইটাই তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য, যে গরিব মানুষকে বাঁচাতে হবে। কারণ যে কৃষক দুবেলা খেটে ফসল উৎপাদন করেন, উনি যদি ফসলের ন্যায্য দামটা না পান তাহলে পরের বছর থেকে উনি চাষ করবেন না। গত বছর শীতে সিংহের নাম অনেকে জানেন, সিংহের পাশে বালুইপাড়া স্টেশন, গত বছর শীতে ওইখানে গেছি একটা মিটিং করতে, এরকম একটা বড় মাঠ স্টেশনের পাশে, ফুলকপি ঢেলে ছড়িয়ে ফেলার। আমাকে ওখানকার কমরেড বলছে নেবে নাকি, নিয়ে যাও, 3টে ফুলকপি 1 টাকা। হ্যাঁ বলিস কি রে? বলছে হ্যাঁ বাড়তি ফলন হয়ে গেছে, যা হয় কৃষকের লস, নিয়ে যাও। না না ভাই, হুগলি থেকে কারণ কলকাতা এত দূর নেবো না, থাক। 3টে ফুলকপি 1 টাকায় কিনলাম না। বাড়ি ফিরছি, আমার বাড়ি দক্ষিণ কলকাতায় ঠাকুরিয়া স্টেশনের কাছে। ওইখানে রাত 10টা বাজে, তখন দোকানদাররা প্রায় উঠে যাবে। আমি জিজ্ঞেস করেছি ফুলকপি কত করে? বলছে এমনি 20 টাকা করে দিচ্ছিলাম, এখন তো বাড়ি যাওয়ার সময়, আপনি 15 টাকায় নেবেন না। 50 কিলোমিটার দূরত্ব হবে হুগলির বালুইপাড়া থেকে কলকাতার ঠাকুরিয়া। ওইখানে 3টে ফুলকপি 1 টাকায় বিক্রি হচ্ছে, কারণ চাষি ফসলের দাম পাচ্ছে না। আর এখানে যারা ক্রেতা, আমি আপনি, তাদেরকে 3টে ফুলকপি 45 টাকায় কিনতে হচ্ছে। তাহলে মাঝের টাকাটা যাচ্ছে কোথায়? ফোড়েদের হাতে, দালালদের হাতে। কারা এই ফোড়েরা, কারা এই দালালরা? গোটা এলাকায় সবাই চেনে তো তাদের। কোথায় গেল কিষাণ মান্ডিগুলো? কোথায় গেল ধান কেনার প্রকল্প? প্রশ্নের জবাব দিতে হবে। যেমন আদিবাসীদের জমির পাট্টা দেওয়া হয়নি গত 10 বছরের সরকারে, তেমনি কিষাণ মান্ডিগুলো অনেক জাঁকজমক করে চালু করা হলো, কিন্তু একের পর এক আস্তে 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 বন্ধ হয়ে গেছে। সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমার আপনার ছেলেমেয়ে পড়তে যাবে এরকম সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে গোটা পশ্চিম বাংলায়, গোটা ভারতবর্ষ জুড়ে হাজারে হাজারে স্কুল বন্ধ হয়ে গেছে। আচ্ছা, হাজারে হাজারে স্কুল তো বন্ধ হয়ে গেল, যেগুলো টিম করে জ্বলছে সরকারি স্কুল, 20টা 25টা 30টা বাচ্চা আছে। কোনদিন যে কেউ আপনি গিয়ে ওই স্কুলের মিড ডে মিলের খাতাটা চ্যালেঞ্জ করেন, দেখবেন 250 বাচ্চার নামে প্রতিদিন ভাত ডাল একটা শাক করে বিল হচ্ছে, কিন্তু স্কুলে যাচ্ছে 20টা 25টা বাচ্চা। কোথায় যাচ্ছে বাড়তি খাবারটা, বাড়তি টাকাটা? এই লুট কে করছে কেউ জানে না। বিজেপি বলল, কি বলল? কেন্দ্রীয় সরকারের তদন্তকারী টিম আসছে, 100 দিনের কাজের দুর্নীতি, আবাস যোজনার দুর্নীতি, এই সব দুর্নীতি দেখতে বিরাট বিরাট টিম আসছে। দিল্লি থেকে বড় বড় টিম এলো, বড় বড় সাদা গাড়িতে করে ঘুরলো। নেট রেজাল্ট কি হলো? পাড়ার বাচ্চারা অব্দি জানে যে কোন চোরটা কত পয়সা খেয়েছে। পাড়ার বাচ্চা অব্দি জানে যে 100 দিনের কাজের টাকার ব্যাংক অ্যাকাউন্টটা কোন পঞ্চায়েত মেম্বারের সাথে লিঙ্ক আছে, কার কাছে কত টাকা ঢুকেছে, পাড়ার বাচ্চা অব্দি জানে। আর ওই 100 দিনের কাজের যে তদন্তকারী টিম, আবাস যোজনার দুর্নীতির তদন্তকারী টিম, ওই বিজেপির অশ্বডিম্ব প্রসব করেছে। কোচবিহার থেকে কাকদ্বীপ অব্দি একটা থানাতেও একটা এফআইআর ওই চোর চিটিংবাজের নামে হয়নি। এটাই তো তৃণমূল বিজেপির সেটিংটা ওই গানের মতো, বুঝলেন না? ওই ছোটবেলায় শুনেছিলাম গানটা, দিল্লি থেকে মোদী হাঁক দেন আর কি। ওরা মাঝে মধ্যে দেখেন না টিভি মিডিয়ায় বিরাট ঝগড়াঝাটি হচ্ছে, কিরকম সাজানো। মোদী দিল্লি থেকে হাঁক দেন, আজ ভরি মেহফিল মে কোই তো বদনাম হোগা। আর দিদিমণি এখান থেকে ফিসফিস করে গাইতে থাকেন, ফির ভি দিল চিরকে দে তেরা হি নাম হোগা। যদি এই রাজনীতি না হয়ে থাকে ওটা পশ্চিম বাংলায়, তাহলে দুর্নীতির অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হতে পারেন। দুর্নীতির অভিযোগে
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হতে পারেন, দুর্নীতিগ্রস্ত হ্যাঁ কিনা সেটা তো পরের প্রশ্ন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী গায়ে হাওয়া লাগিয়ে এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছেন কি করে? যা দুর্নীতির অভিযোগ ছিল তাতে ওই যে ভিআইপি সাংসদ যিনি আছেন কি সব ভাইপো না কি বলে আজকাল আমার পরে, যাই হোক কি সব বলবো আর কি, তিনি কেন গ্রেপ্তার হলেন না? ওই একটা কুলোর কলের মতো পার্থ চট্টোপাধ্যায় আর একটা কি কুন্তল আর একটা কি শান্তনু, এরা সব কি চোরেদের নাম ঠিকঠাক করেছে তো? গন্ডগোল হয়ে যেতে পারে। আমার আসলে বাম আমলে পড়াশোনা তো বোঝেন, বাম আমলের শিক্ষকরা রবীন্দ্রনাথ, সুকান্ত, নজরুল, মাইকেল মধুসূদন পড়াতেন। এত চোর চিটিংবাজের নাম মনে রাখতে হবে এটা বাম আমলের শিক্ষকদের ধারণা ছিল না, থাকলে হয়তো অন্যরকম ভাবে তারা পড়াতেন। তাহলে এই সময় দাঁড়িয়ে এই যে দুটো চারটে ছিচকে চোর চলে গেল জেলের ভেতর, বাকি বড় বড় চোরেরা এখনো রাস্তায় ঘোরাঘুরি করছে কেন? আসলে আমাদের চোখের সামনে একটা যাত্রাপালা অনুষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। যাত্রার নাম ভাইপো বাঁচাতে পার্থ খাঁচাতে। এর আবার তিনটে চারটে ভাগ আছে। এর পরের ভাগে আসবে ভাইপো বাঁচাতে অনুব্রত খাঁচাতে। ওই যে অনুব্রতর রাইস মিল, ওই যে অনুব্রতর কোটি কোটি টাকার সম্পত্তি, তার সাথে আম্বানি আদানি ওই বিজেপির বন্ধুদের সরাসরি যোগ আছে। রবিবার বিকেলে আমাদের কলকাতার ওদিকে একটু শখ আছে লোকজনের যে একটু পোলাও মাংস খাওয়া হবে। পোলাওয়ের চালটা যেটা এখনো অব্দি আপনি বাজারে গেলে চালের দোকানে পুরনো গোবিন্দভোগ চালটা 85 টাকা কিলোতে কিনতে পারি। আম্বানি আর আদানি যখন পূর্ব বর্ধমান আর হুগলিতে সমস্ত চাল কলের মালিক হয়ে যাবেন, তখন আসলে ওই 85 টাকার চালটা 585 টাকা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। যখন আদানি আর আম্বানি এই যে একের পর এক রেলের লাইনগুলো কিনে নেবেন, পদাতিক এক্সপ্রেস কিনে নেবেন, দার্জিলিং মেল কিনে নেবেন, তখন 360 টাকা স্লিপারের ভাড়াটা 2360 টাকা হওয়া থেকে কেউ আটকাতে পারবেন না। ফলে এর বিকল্প যে দমবন্ধ করা পরিস্থিতিতে গত 10-12 বছর ধরে পশ্চিমবাংলার মানুষ রয়েছেন, 21 সালের পর থেকে পঞ্চায়েত নির্বাচন হোক, পুরসভা নির্বাচন হোক, বিধানসভা উপনির্বাচন হোক, মানুষ আসলে তৃণমূল বিজেপিকে মুখের মতো করে জবাব দিচ্ছেন। সেই জন্য বিজেপি ভয়ে আছে, সেই জন্য বিজেপি ভয়ে আছে। আর প্রধানমন্ত্রী এত মিটিং করে আসতে হচ্ছে, কারণ বিজেপি যে বেলুনটা ফুরিয়েছিল তৃণমূলের ওই পাইপের সাহায্যে, সেই বেলুনটা আসলে ফেটে যাচ্ছে। কারণ মানুষ বামপন্থায় ভরসা রাখতে শুরু করেছেন। বামপন্থা মানে এই নির্বাচনে যদি আপনি বামপন্থী প্রার্থীকে জয়ী করেন, দেবরাজকে জয়ী করেন কাস্তে হাতুড়ি তালায় ভোট দিয়ে, তাহলে চা বাগানের শ্রমিকদের পাট্টা দেওয়ার লড়াই হবে, চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরির লড়াই হবে। দেবরাজকে যদি কাস্তে হাতুড়ি তালায় ভোট দেন, তাহলে শ্রমিকের ন্যূনতম মজুরির লড়াই হবে, কৃষকের ফসলের থেকে 50% বাড়িয়ে সেই ফসল কেনার গ্যারান্টি হবে। দেবরাজকে যদি কাস্তে হাতুড়ি তালায় ভোট দেন, তাহলে বেকারের হাতে স্থায়ী কাজ তুলে দেওয়ার জন্য নতুন নতুন শিল্প তৈরি করা হবে, বেকারের হাতে স্থায়ী কাজ তুলে দিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরির চেষ্টা করা হবে। দেবরাজকে যদি কাস্তে হাতুড়ি তালা চিহ্নে ভোট দেন, তাহলে গোটা জলপাইগুড়ি জেলা জুড়ে যে বিভিন্ন জায়গায় এই যে ট্রাফিকের সমস্যা, সেই সমস্যা কাটানোর জন্য নতুন ওভারব্রিজ তৈরি করা, তার নির্মাণের জন্য প্রকল্প নেওয়া হবে। এমনিতে আপনার সাংসদ তো ডাক্তার, তাহলে গত এত বছর ধরে ওষুধের দাম যেভাবে বেড়ে গেছে, আপনার ডাক্তার সেই ওষুধের দাম কমানোর জন্য গোটা শহর জুড়ে একটা মিছিল করেছেন বলে আমাদের কাছে খবর নেই। ফলে ডাক্তারবাবু তার ডাক্তারিটা ভালো করে করুন, আর মানুষের জন্য যে লড়াই দেবরাজরা ওই করোনার সময় থেকে করছে, রেড ভলেন্টিয়াররা, সেই লড়াইটা করার জন্য দেবরাজ আরেকটু এগিয়ে যান। আপনার দুবেলা দুমুঠো ভাতের গ্যারান্টি করার জন্য, আপনার আমার বাড়ির বেকার ছেলে মেয়েটার হাতে স্থায়ী কাজের গ্যারান্টি করার জন্য, মাথার উপর ছাদের গ্যারান্টি করার জন্য, আর আপনার আমার মুখে যে সুন্দর মিষ্টি হাসিটা এতদিন ধরে বিলীন হয়ে গেছে তৃণমূল বিজেপির অত্যাচারের কারণে, সেই হাসিটা যদি আবার আমাদের মুখে ফিরিয়ে আনতে হয়, তাহলে আগামী 19 তারিখ ওই সব মেকি লড়াই ভুলে গিয়ে রুটি রুজির লড়াইতে 99% গরিব মেহনতি মধ্যবিত্ত মানুষের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেবরাজ বর্মনকে কাস্তে হাতুড়ি তালা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা ভরসা দিয়ে আমার কথা এখানেই শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক।